আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। মেহেরপুরের গাংনীতে ইউপি নির্বাচনের 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত 2 মাসে সহিংসতায় নিহত 22 ও ঢাকা জেলার রেড জোন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, র্যাবের সাথে 4 ঘন্টা গোলাগুলির পর অস্ত্রসহ 3 রোহিঙ্গা গ্রেফতার। যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে সরকারের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, বিএনপির রাজধানী সহ সারা দেশে কর্মসূচি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, যোগ্যতা দিয়ে বিশ্বের সম্মান অর্জন করছে মন্তব্য। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি, আলাদা তহবিল দিতে পরিবেশবিদদের আহ্বান। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। নাটোরের শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া 350 পাখি অবমুক্ত করার খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 ভাই নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার সকাল 10টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এই ঘটনা ঘটে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাড়ছে সংঘাত সংঘর্ষ। মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম ও তার ভাই শাহাদুল ইসলাম। সোমবার সকাল 10টার দিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী 2 প্রার্থী আতিয়ার ও টুটুল গ্রুপের লোকজন ভোট চাইতে রাস্তায় নামে। ভোট চাওয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষের রূপ নেয়। সে সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। আতির লোকজন আর আতি বড়াব্বুকে হামলা করে, বড়াব্বু মার খাওয়ার পরে কোনো মতে পালিয়ে আসে। তারপরে ওরা আমাদের বাড়ির এদিকে এসে আমার বড়াব্বুকে আমার আব্বুকে পথে পেড়ে ধরে মারে। আর আমি সেই সময় আমার বড়াব্বুকে আর আব্বুকে বাঁচাতে গিয়ে আমার কোপ লাগে হাতে। আর মারার পরেও তারা মরে যাওয়ার পরেও আমার আব্বুকে আর বড়াব্বুকে মারছিল, তারা কোনো মতে ছাড়ছিল না। বর্তমান পরিস্থিতি এখন শান্ত, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে। 2 জনই আমাদের দলের সাপোর্টার এবং এই 2 জনের ভিতরেই সমর্থকদের ভেতরে এই নির্বাচন কেন্দ্র করেই এই সহিংসতা। আহতদের অনেককে কুষ্টিয়া, রাজশাহী এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মোট 16 জন আসে। এর ভিতরে বেশিরভাগই খুব খারাপ অবস্থা ছিল, হাড় ভাঙা ছিল, হাড় কাটা ছিল, মাথা ফাটা ছিল। হ্যাঁ, আর এর ভিতরে আমরা 1 জন ভর্তি করতে পারছি, আর সব আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজে রিফার করে দিয়েছি। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা আমাদের যে আসল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে, এটি ল অ্যান্ড অর্ডার ভালো রাখার জন্য অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুতই দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ইউনিয়ন পরিষদে 11ই নভেম্বরের ভোটকে কেন্দ্র করে 2 মাসেরও কম সময়ে 22 জন নিহত এবং 100-র বেশি মানুষ আহত হয়েছেন। নির্বাচন কমিশন বলছে, কমিশন নয়, প্রার্থী এবং সমর্থকদের এই সহিংসতার দায় নিতে হবে। ভোটকে সামনে রেখে ঢাকা জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট।
11ই নভেম্বর 63 জেলার 843টি ইউনিয়নে ভোট হবে। দলীয় প্রতীকের ইউপি ভোটে নিবন্ধিত 20টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ভোটকে কেন্দ্র করে সহিংসতায় এরই মধ্যে 20 জনের বেশি গুলিবিদ্ধ হয়ে নিহত এবং অনেকে আহত হয়েছেন। আমরা 16 সেপ্টেম্বর থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত আমাদের 20 জন এই যে নির্বাচনী যে সহিংসতা এতে মারা গিয়েছে এবং 96 জন আহত হয়েছে। আসলে এই বিষয়টি আমি এইভাবে বলতে চাই, এগুলো আসলে এটি ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি কিংবা জেলার যে জেলা ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা রিটার্নিং অফিসার, এটি কারোই দায় নয়। বিষয়টি হলো এই দায়টি আমি দিতে চাই যারা প্রার্থী এবং প্রার্থীর যে ফলোয়ার্স তাদেরকে আমি এই দায়টি দিতে চাই। তারা যদি নিজেদেরকে সংযত করতে পারতেন এবং তারা যদি অতি আবেগী না হতেন তাহলে কিন্তু এই মৃত্যুগুলো হতো না। 11ই নভেম্বর দ্বিতীয় দফায় 8 বিভাগের 843টি ইউপি ভোটে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলাকে নির্বাচনী সহিংসতা প্রবণ অঞ্চল হিসাবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যেমন নরসিংদী থেকে আমাদের কাছে অতিরিক্ত ফোর্স চেয়েছেন, মুন্সিগঞ্জ থেকে চেয়েছেন, তারপরে আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে চেয়েছেন। সবগুলো জায়গায় আমরা অনুমোদন করে দিয়ে 10টি জেলা থেকে তারা বিজিবি চেয়েছেন, র্যাব চেয়েছেন এবং ম্যাজিস্ট্রেট চেয়েছেন এবং তারা যে যা চেয়েছেন নির্বাচন কমিশন থেকে সেটি অনুমোদন করে দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে আমাদের 11 তারিখের ইলেকশনে। ভোটারদের নিরাপত্তা দিতে এবং ভোট পরবর্তী সহিংসতা বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। প্রার্থী সমর্থকদের সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের উখিয়া কুতুব আলং রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাবের সদস্যরা। সোমবার ভোরে কুতুব আলং এলাকায় পুলিয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। কক্সবাজার থেকে সরোর আজম মানিকের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাদিয়া মনির রিপোর্ট। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো। স্থানীয় সূত্র বলছে ক্যাম্পগুলোর ভেতরে 15 থেকে 20টি সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। মাঝে মধ্যেই চলে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার কক্সবাজারের উখিয়া কুতুব আলং রোহিঙ্গা ক্যাম্পের একটি পাহাড়ে র্যাবের অভিযান। অভিযানের সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের 4 ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। সেখান থেকে অস্ত্র তৈরির 3 রোহিঙ্গা কারিগরকে আটক করা হয়। সন্ত্রাসীরা এই দুর্গম পাহাড়ি এলাকায় তাদের এরকম কিছু কিছু মানে কর্মকাণ্ডের সম্ভাবনা আমরা টের পেয়েছি এবং আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। অস্ত্র তৈরির যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু এখানে বিপুল পরিমাণে আছে। বিভিন্ন অপরাধ জনিত কারণে বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছে 4 শতাধিক রোহিঙ্গা। সাদিয়া ওমর, চ্যানেল আই। পরিবহন মালিকদের দাবির মুখে বাস ভাড়া বাড়ানোর পর অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কোনো কোনো পরিবহনে দ্বিগুণ ভাড়া নেওয়ারও অভিযোগ আছে। বাস ভাড়া বেড়ে যাওয়ায় সিএনজি চালিত অটোরিকশার উপরও প্রভাব পড়েছে। যাত্রীরা বলছেন আয় না বাড়লেও বাড়তি ভাড়া তাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। শাকির আদনানের রিপোর্ট। কত হতা ভাড়া কত? 200 টাকা বলে, আগে 100 টাকা ছিল, এখন ডাবল হয়েছে। এখন কত? এখানে 100 টাকা করে। আগের ভাড়া আগেই তো বলেন যে না না আগের ভাড়া। ডিজেলের দাম হঠাৎ করে লিটার প্রতি 15 টাকা বাড়ার প্রতিবাদে 3 দিন ধর্মঘট করেন পরিবহন মালিকরা। রোববার সরকার দূরপাল্লার বাসের 27% ও ঢাকা মহানগরীতে 26.5% ভাড়া বাড়ালেও অনেক পরিবহন এর চেয়ে বেশি ভাড়া নিচ্ছে অভিযোগ করেছেন যাত্রীরা। আমাদের জন্য তো কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভাড়া বাড়ছে বাট আমাদের তো আয় বাড়েনি। ভাড়া বৃদ্ধি আমাদের উপর দিয়েই যাবে আর। আইন বাজার থেকে 15 টাকা, আগে ছিল কত? 10 টাকা। তেলের ঘাটতি বাড়ছে তো ভাই, এই জন্য মনে করেন আমাদেরও তো বাঁচতে হয় ভাই। সরকারের এমন সিদ্ধান্ত আসলে মোটে আমরা কামনা করি না। আগে বাড়া ছিল তো 50 টাকা, তো 60 টাকা, তার এখন তো 100 টাকা আছে, এখন 70 টাকা দিয়ে আসতে কয়ে বলে ছিল। আগে 10 টাকা দিয়ে যেতাম, আজকে নিল 20 টাকা। স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে তো আসলে একটু বেশি মনে হচ্ছে। তবে নানা অজুহাত দেখিয়ে অভিযোগ অস্বীকার করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কিলোমিটার হিসেবে 52 সিট, আমরা আরামদায়কের জন্য 40 সিট হিসেবে আপনার ভাড়াটা কাউন্ট করা হচ্ছে। আমরা 50 টাকা করে বাড়তে নিচ্ছি, আবার কারো কাছে সমানও নিচ্ছি। সিএনজির দাম না বাড়লেও বাস ভাড়া বাড়ার
প্রভাব পড়েছে সিএনজি চালিত অটোরিকশায়, আর এতে করে নতুন করে আরেক ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। এক সপ্তাহ আগে আসছি, ওই সময় গেছিলাম 120 টাকা দিয়া সিএনজিতে। জি 200 টাকা জমা পড়ছে গাড়ির, এই কারণে। কবে জমা পড়ছে? কালকে থেকে জমা পড়াইছে। পরিবহনের সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেদিকে নজরদারি করার পরামর্শ দিয়েছেন নগরবাসী। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারণ করে দেওয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এই ভাড়া প্রযোজ্য হবে না। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করেছিল এবং সিপাহী জনতার বিপ্লবের নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা হত্যা করেছিল, তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বাধীনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বুধবার মহানগরগুলোতে আর শুক্রবার সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব অভিযোগ করেছেন, সাধারণ মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, কিন্তু সরকার লুটপাটে ব্যস্ত। রাহুল রয়ের রিপোর্ট। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সাথে বাস লঞ্চ ভাড়ার মতো নিত্যপণ্যের দামও বেড়ে যায়। এ অবস্থায় জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করল ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপি। সেখানেই বিএনপির মহাসচিব এই পরিস্থিতির প্রতিবাদ জানান। তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন নাই, কেউ করে না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। কি হয়েছে, এখন কি হবে আমরা সবাই জানেন যে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, শুধু বাড়বে নয়, ট্রাকের ভাড়া বাড়বে এবং একই সঙ্গে আমাদের যে চাল, ডাল, তেল, লবণ, সবজি যেগুলো বাইরে থেকে আসে তারও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। প্রতিদিন মানুষের গরিবি বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, এইদিকে তাদের কোনো খেয়াল নাই। শুধু রাজধানী নয়, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে সারা দেশেই কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতারা বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে সাধারণ মানুষেরও সামিল হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন যাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেজন্য স্বদেশী প্রবাসী সবাইকে সমানভাবে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কারো করুণা নিয়ে নয়, নিজের উন্নয়ন যোগ্যতা দিয়ে বিশ্বে মর্যাদা অর্জন করছে বাংলাদেশ। লন্ডন প্রতিনিধি শাহ এমি হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নীলাদ্রি শেখরের রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ সফরে স্কটল্যান্ড থেকে লন্ডন হয়ে প্যারিস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফরের শেষ কর্মসূচি হিসেবে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। শহরের কুইন এলিজাবেথ সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ছিলেন লন্ডনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় শীর্ষ নেতাদের পর প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর 15ই আগস্টের পর বাংলাদেশে বহু কু হয়েছে, যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান। রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে এই দেশে 19 বার কু হয়। প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়, কোর্ট মার্শাল দেওয়া হয়, সামারি ট্রায়াল দেওয়া হয়, এইভাবে মানুষকে হত্যা করে। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। আওয়ামী লীগ মানে উন্নয়ন আর বিএনপি মানে ধ্বংস, এ কথা উল্লেখ করে সবসময় আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান দলের সভাপতি। ওদের মধ্যে দেশপ্রেম নাই,
জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে। আপনারা নিজে এখন দেখতে পারেন তাদের জীবনযাত্রা এই প্রবাসে থেকেও কিভাবে তারা জীবনযাত্রা করে, তাদের সোর্স অফ ইনকাম কি, অর্থ কোথা থেকে উপার্জন করে, তারিক জিয়াকে জিজ্ঞেস করে না কোথা থেকে অর্থ পায়, কিভাবে চলে। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এজন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। লস এন্ড ড্যামেজের জন্য আলাদা ফান্ড দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে স্থানীয় উদ্যোগগুলোকে তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। গ্লাসগো থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে অ্যাডাপ্টেশন বা জলবায়ু পরিবর্তনে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সৃজনশীল ধারণা তুলে ধরেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক। আমরা এই জিনিসটাই গ্লাসগোতে বলছি বিভিন্ন জায়গাতে যে স্থানীয় উদ্যোগগুলোকে ফান্ডিং করা দরকার এবং ইনোভেটিভ যে উদ্যোগগুলো আছে অ্যাডাপ্টেশনের জন্য, মিটিগেশনের জন্য না, অ্যাডাপ্টেশনের জন্য যে সমস্ত কাজ যেটা মানুষকে তাদের এই ক্লাইমেট চেঞ্জের যে খারাপ একটা দিকগুলো সেগুলো মোকাবেলার জন্য সাহায্য করবে, সেটার জন্য একটা সাপোর্ট আমাদের এই ফান্ডিংয়ের মাধ্যমে করা যায়। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে ক্ষতিপূরণ দাবি করেছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংগঠন সিভিএফ। আগে আমরা কথা বলতাম গ্রিনহাউস গ্যাস ইমিশন কমাবার ব্যাপারে, এটাকে মিটিগেশন বলা হয়। তারপরে আমরা বলতাম অ্যাডাপ্টেশন, প্রস্তুতি নেওয়ার জন্যে। আর এখন আমরা তৃতীয় পর্যায়ে চলে গেছি যেখানে ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি হলে আমাদের ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। এই বিষয়টা অত্যন্ত জটিল বিষয়, কারণ ধনী দেশ যারা এই পলিউশন করছে তারা এটা নিয়ে কথা বলতে চায় না। ক্ষতিপূরণটা তাদের জন্য তারা ইচ্ছুক না এটাকে কথা বলার জন্য, ক্ষতিপূরণ তো দূরের কথা। তো আমরা আশা করছি যে এই কপে আমরা এই বিষয়টাকে খুব জোরে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। লস অ্যান্ড ড্যামেজ জন্য বিদেশি কান্ট্রিগুলো অ্যাডাপ্টেশনের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিতে চায়, কিন্তু অ্যাডাপ্টেশনের জন্য টাকা এক্সট্রিমলি পুয়ার। মাত্র $100 মাত্র $20 অ্যাডাপ্টেশনের জন্য আসে, সেই জন্য অ্যাডাপ্টেশনের মানেও অতি পুয়ার। আর ক্লাইমেট লস অ্যান্ড ড্যামেজের জন্য কোনো ডেডিকেটেড ফাইন্যান্সিং নেই, যেই কারণে আমরা এটা নিয়ে খুব ফাইট করছি। এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম খুব বেশি অ্যাক্টিভ লস অ্যান্ড ড্যামেজের জন্য, যাতে একটা ডেডিকেটেড ফাইন্যান্সিং হয়। নানা ফোরামের আলোচনায় ক্ষতিপূরণের দাবি তুলেছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। লস অ্যান্ড ড্যামেজের ব্যাপারটি আবারও জোরালোভাবে আলোচনা এসছে এবং এটা নিয়ে সাইড ইভেন্টগুলোতে কথা হচ্ছে এবং বাইরেও কিন্তু বেশ বড় আকারের প্রসেশন হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে এই জলবায়ু সম্মেলনে নানা দাবি দাওয়ার ব্যাপারটি নিয়ে। আসলে তো আমরা সবসময় বলে আসছি যে ধনী দেশগুলো যেন আমাদের দিকে হাত প্রসারিত করে এবং আমাদের এই সমস্যাগুলো সমাধান যাতে করে, কারণ তাদের সবচেয়ে বেশি কার্বন ইমিশনের কারণেই কিন্তু আজকে পৃথিবীতে এই দুর্যোগ। সুতরাং দায় তাদের নিতেই হবে এবং সেই দায়ের কারণেই কিন্তু আমরা তাদের কাছে বলছি আমাদের নানাভাবে সাহায্য করে আমাদের অর্থনৈতিক যে ক্ষতি বা আমাদের যে সামাজিক যে ক্ষতি, সেই ক্ষতিটা যাতে আমরা পুষিয়ে নিতে পারি সেই ব্যবস্থা নিতে। আমরা তো অবশ্যই এখানে নানা আলোচনা করে যাচ্ছি এবং সেখানে একটা সমাধান আসবে। লস অ্যান্ড ড্যামেজের অর্থ পেতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনে হুমকিতে থাকা দেশগুলোর জন্য অর্থ ছাড়ের বিষয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ নেগোসিয়েশন। এবারও নেগোসিয়েশন পর্বগুলোতে সুবিধা করতে পারছে না ক্লাইমেট ভালনারেবল ফোরামের দেশগুলো, যেখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার আয়োজন চার্টার লাইফ আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ এবং খেলাধুলার সব আপডেট জানাতে চার্টার লাইফ আই স্পোর্টসে যুক্ত হচ্ছে নাদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। হৃদয়, ধন্যবাদ আপনাকে।
দর্শক, স্বাগত জানাচ্ছি চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই থাকছে টি-20 বিশ্বকাপের আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর শেষ দিন আজ। নিয়ম রক্ষার একমাত্র ম্যাচে ভারত মুখোমুখি হবে নামিবিয়ার। গেল রাতে গ্রুপ 2-তে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আফগানিস্তানের মতো বিদায় ঘণ্টা বেজে গেছে বিরাট কোহলিদের। তাই ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। দুবাইতে ভারত নামিবিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। জানাবো বাংলাদেশ ক্রিকেট দলের আপডেট। টি-20 বিশ্বকাপের মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে ঘরোয়া লিগে ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। বিশ্বকাপের চরম ব্যর্থতার পর নতুন পরিকল্পনাও সাজাতে হচ্ছে নির্বাচকদের। নতুন শুরুর জন্য প্রস্তুত হচ্ছে হোম অফ ক্রিকেট। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। গত 10 সেপ্টেম্বরের পর এই মাঠে কোনো খেলা হয়নি। 2 মাস বাদে আবারও আন্তর্জাতিক ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সময় খুব কম, তাই হোম অফ ক্রিকেট প্রস্তুত করতে মাঠকর্মীদের ব্যস্ততাও শুরু। কিন্তু এখন আর সেই প্রাণটা নেই যেটা 2 মাস আগেও ছিল। একের পর এক দলকে হারিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে ব্যর্থতায় মনে হয় আগের সব অর্জন মুছে গেছে। পুরনোরা যে বাদ হয়ে গেছেন তা নয়, তবে নতুনত্বের দিকে ঝুঁকছে বিসিবি, সেটা পরিষ্কার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র পেসার শরীফুল জায়গা পেয়েছিলেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। বাকিরা যে ফর্মে ছিলেন না তা নয়, কিন্তু অভিজ্ঞদের সুযোগ দিতে গিয়ে শেষমেশ শূন্য হাতে দেশে ফিরেছে টিম টাইগার্স। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 ও টেস্ট সিরিজকে সামনে রেখে এখন আর ঝুঁকি নিতে রাজি নয় বিসিবি। তাই তাদের পুরো মনোযোগ ঘরোয়া লিগ এবং হাই পারফরমেন্স টিমের ফর্মে থাকা ক্রিকেটারদের ওপর। আপাতত 7 জনকে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা। চলছে পাকিস্তান বধের পরিকল্পনাও। এই লাকি 7-এ আছেন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বিও। প্রতিদিন ক্রিকেট চেঞ্জ হচ্ছে, ক্রিকেট মডার্ন হচ্ছে, তো ওই জিনিসগুলো যদি আমরা এখন না জানি, তো এই কারণে হয়তো আমরা ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, এদের কাছ থেকে একটু পিছিয়ে থাকি। 19 থেকে 20-এ নিয়ে যায় আমাদেরকে। ওই জিনিসগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা সাহসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাহস না থাকলে আপনি কখনো 6 মারতে পারবেন না। বাংলাদেশ পাকিস্তান সিরিজের তারিখ নির্ধারণ হলেও সময় এখনো ঠিক হয়নি। রিয়াদ মুশফিক সহ 4 জন ছুটিতে আছেন। সাকিব সাইফুদ্দিন ইনজুরিতে নিয়মিত অনুশীলন করছেন তামিম। 12 নভেম্বর থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে তারুণ্যের আধিপত্য থাকবে, সেটা বলাই যায়। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। খেলাধুলার আরও খবর। পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন পিটিভির সঙ্গে সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তারের বিরোধ জটিল আকার ধারণ করেছে। চুক্তিবদ্ধ হয়েও বিনা নোটিশে অনুষ্ঠানে হাজির না হওয়ার অভিযোগ এনে পিটিভি কর্তৃপক্ষ শোয়েব আক্তারের বিরুদ্ধে 10.5 কোটি রুপি আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। পিটিভি আয়োজিত টক শোতে উপস্থাপক ডক্টর নুমান নিয়াজের সঙ্গে অন-এয়ারে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শোয়েব আক্তার। 26 অক্টোবর লাইভ টক শোতে উপস্থাপক নিয়াজ ঝগড়ার এক পর্যায়ে শোয়েবকে অনুষ্ঠান থেকে বের করে দেন। সেই অনুষ্ঠানে শোয়েবের সাথে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেড ভিভ রিচার্ডস ও সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড গাওয়ার। ঘটনা তদন্তে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরই ফাঁকে পিটিভি কর্তৃপক্ষ দায়ের করেছে ক্ষতিপূরণ মামলা। প্রতিক্রিয়ায় শোয়েব পিটিভির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। দর্শক, এই ছিল চার্টার্ড লাইভ আই স্পোর্টসে। আপনাদের আবারও ফিরে নিয়ে যাচ্ছে হৃদয়ের কাছে মূল সংবাদে। শান, ধন্যবাদ। খেলাধুলার আপডেট নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নাদিল আহমেদ শান। এবার অন্যান্য প্রসঙ্গ। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে প্রাণহানি ও আক্রান্ত শনাক্ত আরও বেড়েছে। আর বরিশাল বিভাগের সব জেলাসহ দেশের 30 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,901 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 215 জন। আক্রান্তের হার 1.28%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,71,228 জনে। একদিনে সুস্থ হয়েছেন 209 জন। এ নিয়ে 15,35,034 জন কোভিড থেকে সেরে উঠলেন। চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন কেউ মারা যায়নি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লিলেন ইফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, প্রবল বৃষ্টিপাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বন্যা। মঙ্গল ও বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাধা সৃষ্টি করতে মহল বিশেষ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গণপ্রকৌশল দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শোভাযাত্রা পূর্বসভায় একথা বলেন তিনি। সংগঠনের সভাপতি AKM হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। পরে শোভাযাত্রা বের হয়। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পার্বত্য চট্টগ্রামের সাজেক এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। একসময়ের অন্ধকারে ডুবে থাকা সাজেক এখন আলো ঝলমলে। পিচঢালা রাস্তা হয়েছে আরো আগেই। খাগড়াছড়ি থেকে আজহার হিরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 10 বছর আগেও এক অজানা অচেনা পল্লীর নাম ছিল সাজেক। দেখতে দেখতেই পার্বত্য চট্টগ্রামের সাজেক হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন নগরীতে। প্রতিদিন শত শত পর্যটকে মুখরিত পুরো এলাকা। চুলার পর এখন বিদ্যুৎ আসছে, এখন অনেক আমাদের সুযোগ সুবিধা হয়েছে আর কি। এখন তো রাস্তা আসছে, ভালো হয়েছে, আরো কারেন্ট আসছে, ফ্রিজ চালাতে পারতেছি, আর আলো ভালোভাবে পাচ্ছি, বিদ্যুৎও কম চলে যায়। দিনও আমরা এখন ফ্যান চালাইতে পারে, বিভিন্ন জিনিস, ফ্রিজ। পানি আগে অনেক কষ্ট করে নিচে যাইতে আমরা, এখন তো নিচে যাইতে হয় না, ঘরে পাইতেছি আর কি। রাস্তাঘাট ছিল না, দোকান পাচ্ছিল না, খাইতে কষ্ট, অনেক কিছু চিন্তা করতে হয়। এখন আপনি মন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ইজিলি পাওয়া যায়। সাজেকের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে পাংখোয়া, লুসাই, ত্রিপুরা ও চাকমা প্রধান। বিভিন্ন দিক দিয়ে অসুবিধা হচ্ছে, কষ্ট পাইছি আমরা। বিদ্যুৎ আসার পর তো আমার এখন হয়তো বাচ্চারাও লেখা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। কেবল সাজেকই নয়, পাহাড়ের প্রত্যন্ত পল্লীতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। মানুষ এখন নিজস্ব উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছে। সাজেক দুর্গম রইলেও পর্যটন এলাকা যে বিদ্যুৎ যাবে, এখন রইলেও পর্যটন এলাকা বিদ্যুৎ যাওয়ার কারণে এবং রাস্তার আশেপাশের লোকেরা তারা বিদ্যুতের সুবিধার আওতায় এসেছে। সাজেক বা সাজেকের আশপাশ এলাকায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি এবং তার চেয়েও আরও দুর্গম এলাকায় আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো বলে আমরা আশা রাখছি। সাজেকের মতো জায়গায় এখন হাজার হাজার পর্যটক সেখানে এসে আকৃষ্ট হচ্ছে। তারা পর্যটকদের একটা বিনোদন, একটা ক্ষেত্র তৈরি হয়েছে। একদিন পুরো পার্বত্য চট্টগ্রামের শতভাগ জনগণই যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নে সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা পাহাড়ের মানুষের মনে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রবল বৃষ্টিপাতে ভারতের তামিলনাড়ু রাজ্যে জনজীবন বিপর্যস্ত। রোববার থেকে মুষলধারে বৃষ্টিতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বন্যা দেখা দিয়েছে। শহরের বেশ কিছু এলাকার প্রধান সড়ক, অনেক যানবাহন আর বাড়িঘর ডুবে গেছে। পরিস্থিতি পর্যালোচনা করে মঙ্গল ও বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। চেন্নাইয়ে রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত 210 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। নাটোরের গুরুদাসপুর ও বড়াই গ্রামে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া 350টির বেশি বক পাখি অবমুক্ত করা হয়েছে। সোমবার ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের চাকলির বিল, তেলটুপি বিল, ভত্তাগাড়ি বিল, নওপাড়া বিল ও বড়াই গ্রামের নিশ্চিন্তপুর বিল, জালসুকা বিল, রয়না ভরাট সহ প্রায় 12টি মাঠে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে পরিবেশ কর্মীরা। এ সময় 32টি পাখি শিকার করা ফাঁদ ধ্বংস করা হয় এবং 32টি শিকারি বক এবং খাঁচাবন্দি 340টি বুনো বক পাখি অবমুক্ত করা হয়। এবার কৃষি সংবাদ।
দিনাজপুরে আমন মৌসুমে আগাম জাতের কয়েকটি ধান কৃষকের মধ্যে আশা জাগিয়েছে। স্বল্পমেয়াদী খরা সহিষ্ণু জাতগুলো আমাদের ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দিনাজপুরের বেশ কয়েকজন কৃষক এবার আমন মৌসুমে আগাম জাতের বীণা ধান ১৬, ১৭ এবং উচ্চ ফলনশীল ব্রি ধান ২৭, ৪৯ ও ৭৫ ধান আবাদ করেছেন। ফলন পাওয়া গেছে প্রতি একরে ৬০ থেকে ৭০ মণ। ধান কাটার পর পরিত্যক্ত জমিতে আলু, সরিষা সহ বিভিন্ন ফসল আবাদ করেছেন তারা। জমিতে বেড়েছে ফসলের নিবিড়তা। আগাম ধান কাটার পরে আমরা আলু, গম, সরিষা ইত্যাদি ফসল আমরা করব এবং আশা করি সেগুলো তো ভালো ফলন পাবো। এই ধান আসলে আমাদের আরো উন্নতমান হবে, ধান ভালো হবে। স্বল্পমেয়াদী খরা সহিষ্ণু বীণা ধান ১৬ ও ১৭ বৈশিষ্ট্য সার, সেচ কম লাগে। আমনের পরপরই সরিষা ও আলু চাষ করা যায়। তারপর ওই জমিতে বোরো রোপণ করবেন কৃষক। এই যে বিপিএস বা কারেন্ট পোকা যেটা আমরা বলি, তার মাধ্যমে উনি বলছিল যে ৬০ দিন বয়স পার হলেই স্প্রে দেওয়ার লাগে। তো ওই অনুপাতে আমরা মোটামুটি সবাই স্প্রে দিছি কারেন্ট পোকার জন্য, কিন্তু বর্তমানে আমাদের কারেন্ট পোকা এখন মাঠে নাই। ফলনও ভালো, ও রোগ ব্যাধি কম, পোকামাকড় কম, ধানটা খুব সুন্দর ধান। ৩০ ভাগ পানি কম লাগায় ওই দুই জাতকে গ্রিন রাইস নামেও অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। কৃষকরা অত্যন্ত খুশি এ ব্যাপারে যে বিশেষ করে বিপিএইচ, ব্রাউন প্ল্যান্ট হপার বা বাদামি গাছ ফড়িং, সেটির আক্রমণও খুব বেশি করতে পারে নাই এবং আপনার ব্লাস্টের আক্রমণও কম। সেই ধানটা আগাম হিসাবে এলাকায় যদি চাষ হয় তাহলে রবি শস্য সহ আলু ফসল উৎপাদনের জন্য অনেক চাষিদের উপকার হবে এবং এটা এই উদ্দেশ্যে নিয়ে আমরা এই ধানটা দিনাজপুর এলাকায় বীজ উৎপাদনে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উচ্চ ফলনশীল ধানের নমুনা কর্তন ও মাঠ দিবসের আয়োজন করছে স্থানীয় কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেঘনায় জেগে ওঠা চরের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চাঁদপুর শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে পড়েছে। শহরবাসীর অভিযোগ, বারবার সংস্কারে কোটি টাকা খরচ হলেও স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। বছরখানেক আগে চাঁদপুর শহরের বিপরীতে মেঘনা নদীতে প্রায় ৩ কিলোমিটার চর জেগে ওঠে। উজান থেকে নেমে আসা পানি চরে বাধাগ্রস্ত হয়ে শহর রক্ষা বাঁধে চাপ বাড়ছে। ফলে ভাঙন ঝুঁকিতে পড়ছে বাঁধের প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা। প্রতি বছরই শহর রক্ষা বাঁধের কোনো না কোনো স্থানে মেঘনা নদীর ভাঙন দেখা দেয়। ৬ ভাঙ্গা খাইলাম, এখন যদি ভাঙ্গা খাই আর আমাকে কোনো মাথা গুজার জায়গা নেই। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, নদীতে ৩-৪ বার ভাঙতে ভাঙতে আমাদেরকে এখানে আছে। যে ঘরে পানিটা যায়, ঘরে টোলা বাইলা হান্ডি বাচ্চা মানুষ সুবিধা গান গেল। এটা এই লসের ঢেউ আমাকে পানিতে যাও, লস জায়গা পরে আমরা পানির কাছে আবার সেদিন। স্থায়ী শহর রক্ষা বাঁধ নির্মাণে ৩,০০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত সমীক্ষা করা হয়েছিল, সেই সমীক্ষায় দেখা গেছে রাজস্ব এবং মূলঘাটের বিপরীত দিকে চরের অবস্থান থাকলে চাঁদপুর শহরটা সবসময় ঝুঁকির মুখে থাকবে। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এটা সম্পাদন সাপেক্ষেই রাজস্ব এবং বিপরীত দিকে চরের অবস্থান কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শহর রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ ও পরিকল্পিত নদী খননের দাবি জানিয়েছে নগরবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৬,৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭৬টি কোম্পানির ১,০৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৭০ কোটি ৪২ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবার নিচ্ছে অশোক লীনের নিফাত অরস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, বৈরী আবহাওয়ায় একদিন পিছিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কায় শুরু হচ্ছে ৪ জাতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ সিশেলস।
ইলেকট্রিক রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। আফগানিস্তানের ক্রিকেট আর মোহাম্মদ নবী ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সতীর্থ আর প্রতিপক্ষ ক্রিকেটারদের দৃষ্টিতে নবী একজন আইকন, সেটি নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে আইসিসি। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। বৈরী আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কায় পর্দা উঠছে প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে ফুটবল ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিশেলস। কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। ভারী বৃষ্টিপাতের কারণে টুর্নামেন্টের অন্যান্য শিডিউলও আনা হয়েছে পরিবর্তন। রবিন লিগের সবগুলো ম্যাচে নির্ধারিত দিন থেকে পিছিয়েছে একদিন করে। সোমবার টুর্নামেন্ট শুরু না হয়ে অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। ভারপ্রাপ্ত কোচ মারিও লেমসের অধীনে এটাই জামাল ভুঁইয়াদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সাফ ফুটবলের ব্যর্থতা ঘোচাতে আফ্রিকান অঞ্চলের দেশ সিশেলসের বিপক্ষে জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু লক্ষ্য লাল সবুজদের। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।